বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয়, প্রথমে আমরা আলোচনা করব আধান ঘনত্ব নিয়ে, এরপরে বিভব আর বিভব সংক্রান্ত রাশিমালা। আধান ঘনত্ব কি? আধান ঘনত্ব বলতে বোঝাচ্ছে যে কোনো একটি বস্তুতে তার পৃষ্ঠে ছড়িয়ে থাকা আধানের পরিমাণ, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে কি পরিমাণ আধান আছে সেই হিসাবটাই হচ্ছে আধান ঘনত্ব। কাজেই যদি আমার কাছে এরকম একটি গোলাকার বস্তু থাকে যার ব্যাসার্ধ r, এবং এখানে যদি আমরা কিউ পরিমাণ আধান দিয়ে দিই, সে আধানটা অ্যাকচুয়ালি পুরো পৃষ্ঠে ছড়িয়ে যাবে। এরকম পুরো পৃষ্ঠে ছড়িয়ে গেলে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে সেটাকে আমরা বলি তখন ওই বস্তুর জন্য আধান ঘনত্ব বা চার্জের তলমাত্রিক ঘনত্ব। তাহলে এই ঘনত্বকে, আধান ঘনত্বকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। সিগমা আধান ঘনত্বকে প্রকাশ করে। তাহলে সিগমা সমান প্রতি একক ক্ষেত্রফলে, অর্থাৎ মোট আধানকে কোনো বস্তুর মোট ক্ষেত্রফল দ্বারা আমরা এখানে যদি ভাগ করি তাহলে কিউ বাই এ, এটাই হচ্ছে আধান ঘনত্বের প্রাথমিক রাশিমালা। এখন হিসাবের সুবিধার্থে আমরা ধরে নেব এখানে একটি গোলক আকৃতির বস্তু, যেমনটা আমি এখানে নিয়েছি, যার ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে চিত্রের ক্ষেত্রে আমরা এটা কি লিখতে পারি? চিত্রে সিগমা সমান হবে কিউ পরিমাণ আধান দিয়েছি, ছড়িয়ে গেছে সমগ্র পৃষ্ঠে, ক্ষেত্রফল a, আর সেটাকে ভেঙে লিখতে পারি 4 পাই r স্কয়ার। আমরা জানি যে একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল হয় 4 পাই r স্কয়ার। কাজে এখানে আমরা পাচ্ছি 4 পাই r স্কয়ার, কিউ বাই 4 পাই r স্কয়ার। এভাবে আমরা আধান ঘনত্বকে বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে প্রকাশ করতে পারি। এখন যদি একটু খেয়াল করি যে সিগমা সমান, এই রাশিমালাটা আমাদের গত ক্লাসের বা গত আলোচনা থেকে শিখে নেওয়া তড়িৎ প্রাবল্যের অনেকটাই কাছাকাছি। আমরা যদি এটাকে এইভাবে লিখি 1 বাই 4 পাই r স্কয়ার, উপরে লিখলাম এখানে ইন্টু কিউ। তাহলে নিচে যদি কোনোভাবে আমরা সিগমাটা আনতে পারি, অর্থাৎ এপসিলন নট যদি আনতে পারি, অর্থাৎ সেটি শূন্য স্থানের ভেদনযোগ্যতা, তাহলে এটি তড়িৎ তীব্রতা রাশিমালাই হয়ে যায়। সেজন্য আমরা এখানে দেখি, এখন এই রাশিমালাটাকে আমরা 1 বাই 4 পাই এপসিলন নট বিবেচনা করছি। ধরে নিচ্ছি যে এটি শূন্য মাধ্যম আশেপাশে, বা গোলকটি একটি শূন্য মাধ্যমের অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে আমরা এই উপরে তো কিউ ছিল, তার সাথে আমরা আরেকটি এপসিলন নট গুণ করে দিলাম, যাতে করে এপসিলন নট কাটাকাটি করে আগের রাশিমালায় বহাল থাকে। এখানে অবশ্যই একটি আর স্কয়ার থাকা দরকার। আমরা এখানে নিচে আর স্কয়ার লিখে দিচ্ছি। হ্যাঁ, এই আর স্কয়ার এখানে এই অবস্থায় আছে। এখন তাহলে দাঁড়াচ্ছে ব্র্যাকেটে 1 বাই 4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার ইন্টু এপসিলন নট। তাহলে এই পুরো রাশিটা কি পেলাম? আমাদের জানা আগের ই পেলাম, তাই তো? কাজেই আমরা এখান থেকে দেখাতে পারি সিগমা সমান ই ইন্টু এপসিলন নট। পুরোটাকে ই বলতে পারি, আর হচ্ছে এপসিলন নট। দেয়ারফর এপসিলন নট, অর্থাৎ আমরা এখান থেকে একই সাথে পেয়ে গেলাম যে আধান ঘনত্ব এবং তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতার মধ্যে সম্পর্ক। যদি আমরা সাজিয়ে লিখার একটু, যদি তড়িৎ তীব্রতাকে বাম দিকে লিখি, তাহলে লেখা যাচ্ছে ই সমান সিগমা বাই এপসিলন নট। এটা শূন্য মাধ্যমের জন্য। যদি শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি ই সমান এপসিলন বাই সিগমা বাই এপসিলন, বা এটাকে এইভাবে লেখা যায়
এপসিলন নট ইন্টু কে, এটা অন্য মাধ্যমে যেখানে কে হচ্ছে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে আমরা এই রাশিমালাটাই মূলত তড়িৎ তীব্রতার সাথে আধান ঘনত্বের রাশিমালা হিসেবে পেয়ে থাকি। এখন প্রশ্ন হলো যে আমরা পুরো ক্যালকুলেশনটা করলাম একটি গোলাকার বস্তুর জন্য, কিন্তু গোলাকার বস্তু যদি না হয় তাহলে কি অ্যাপ্লিকেশন বা এই সূত্রটা কি খাটবে কিনা? খাটবে। যে কোনো আয়তন আকৃতির বস্তুর জন্যই আমাদের এই রাশিমালাটা হবে। সেক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু হয়তো জটিল হবে, কিন্তু ফাইনাল রেজাল্ট সেম থাকবে, ই সমান এপসিলন বাই এপসিলন সিগমা বাই এপসিলন নট। এখন এর এককে আসা যাক। এর একক কি? তাহলে একক দাঁড়াচ্ছে, যদি এসআই একক বলি তাহলে সিগমা কিউ বাই এ, এপসিলন সমান কিউ বাই এ। কিউ এর একক কত? চার্জের একক হচ্ছে কুলম, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। কাজে এটা দাঁড়াচ্ছে কুলম পার মিটার স্কোয়ার। কাজে কোনো একটি বস্তুর আধান ঘনত্ব সিগমা সমান যদি হয় 50 কুলম পার মিটার স্কোয়ার, তাহলে অর্থ কি দাঁড়াবে যে ওই বস্তুটার সমগ্র পৃষ্ঠে ছড়িয়ে থাকা যে আধানটা থাকবে সেই আধান প্রতি একক ক্ষেত্রফলে সেই আধানের মান হবে 50 কুলম, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে 50 কুলম পরিমাণ আধান থাকবে। এটি ছিল আধান ঘনত্বের রাশিমালা, তার একক এবং তার সাথে তড়িৎ প্রাবল্যের সম্পর্ক। এরপরে আমাদের আলোচ্য বিষয় হবে বিভব বা তড়িৎ বিভব। তড়িৎ বিভব কি? বিভব বলতে আমরা এর আগে বিভব ফার্স্ট ইয়ারে পড়েছি, মহাকর্ষীয় বিভব, আর হয়তো তোমরা এসএসসি লেভেলের স্থির তড়িৎ অংশ পড়ে এসছো বিভব সম্পর্কে। তো বিভব বলতে একটি অ্যাকচুয়ালি কন্ডিশনকে বোঝানো হয়। বিভব হচ্ছে একটি কন্ডিশন, অর্থাৎ বিভব হচ্ছে একটি চার্জিত বস্তুর বা আহিত পরিবাহকের তাড়িতিক অবস্থা যা নির্ধারণ করে সেটি অন্য কোনো চার্জিত বা আহিত বস্তুর সাথে তাড়িতিকভাবে সংযুক্ত হলে আধান দেবে না নেবে। এটা এই বিভব হচ্ছে এই বস্তুটার তাড়িতিক অবস্থা যা নির্ধারণ করে দিবে সেটি অপর কোনো চার্জিত বস্তুর সাথে সংযুক্ত হওয়ার পরে সেখান থেকে আধান দেবে নাকি আধান নেবে, এটি নির্ধারণ করা হচ্ছে বিভব। বিভব দ্বারা নির্ধারিত হয়। এটার সাথে আমরা তুলনা করতে পারি তাপমাত্রা এবং তাপের যে সম্পর্ক তার সাথে। তাপমাত্রা কি নির্ধারণ করে? তাপ দেবে না নেবে। একটি তাপীয় বস্তু অপর একটি তাপীয় বস্তুর সাথে যদি তাপীয়ভাবে সংযুক্ত হয় তবে তাপমাত্রা নির্ধারণ করে দেয় কে তাপ দেবে বা নেবে। ঠিক তেমনি একইভাবে এখানে আধানের পরিমাণ নয়, বরঞ্চ যে বৈশিষ্ট্যের কারণে আধান এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়, যে শর্ত সাপেক্ষে, সেটাকে বলা হচ্ছে তড়িৎ বিভব। এটা তার তাড়িতিক অবস্থা। যেরকম তাপের ক্ষেত্রে তাপের পরিমাণ নির্ধারণ করে না যে তাপ কোথা থেকে কোথায় যাবে, তাপমাত্রা নির্ধারণ করে, ঠিক তেমনি তড়িতের ক্ষেত্রে আধানের পরিমাণ নির্ধারণ করে না, বরঞ্চ যে বৈশিষ্ট্য আধানের স্থানান্তর হওয়ার পেছনে দায়ী থাকে সেটাই হচ্ছে তড়িৎ বিভব। এখন এর গাণিতিক সংজ্ঞাটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। গাণিতিক সংজ্ঞার ক্ষেত্রে আমরা এই বিভবকে ডিফাইন করি মূলত কৃত কাজের দ্বারা। যে কোনো বিভব, এর আগে আমরা মহাকর্ষীয় বিভব পড়েছি যে কি পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় সেটির দ্বারা। তো কাজের হিসাবে যদি আমরা আসি তাহলে আমরা প্রথমে আগে ধরে নিব যে একটি আমার কাছে ধনাত্মক আধান রয়েছে এবং সেটি হতে পারে আমাদের এখানে কিউ চার্জ। এর আশেপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং এর তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে আমরা এই বিভব বের করতে চাই। সাপোজ সেই বিন্দুটা হচ্ছে পি। এই পি বিন্দুতে আমরা বিভব বের করতে চাই। এখন অসীম থেকে আমরা একটি আধানকে নিয়ে আসবো। অসীম কেন? কারণ অসীমের বিভবকে শূন্য ধরা হয়। কেন শূন্য ধরা হয়? কারণ অসীমে এই আধানের কোনো প্রভাব নাই বললেই চলে। তাহলে এখানে যদি আমরা অসীম বলি, অসীম বা শূন্য বিভবের স্থান, শূন্য বিভবের স্থান, অর্থাৎ ওখানে একটি আধানকে অসীম দূরের থেকে অসীম দূরে একটি আধানকে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি অসীমের মধ্যে স্থানান্তর করি তাহলে সেখানে কোনো কাজ করতে হয় না, অর্থাৎ সেটি স্থানান্তর করতে কোনো শক্তি বাইরে থেকে প্রয়োগ করতে হয় না। এই জন্য সেটাকে বলছি আমরা শূন্য বিভবের স্থান। তো সেইখান থেকে একটি আমরা বাই ডেফিনেশন একটি একক ধনাত্মক আধানকে নিয়ে আসবো।
আমরা সেখান থেকে একটি একক ধনাত্মক আধান পজিটিভ 1 কুলম চার্জ এখানে আছে সাপোজ, এইটাকে আমরা এই স্থানে নিয়ে আসবো। আচ্ছা, নিয়ে আসতে গেলে আমাদের কিছু কাজ করতে হবে। কেন করতে হবে? এখানে আমরা নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে সেটা ডব্লিউ পরিমাণ কাজ করতেছি ধরে নিচ্ছি। তাহলে অসীম থেকে একটি একক ধনাত্মক আধান এটাকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেই কাজটাই হচ্ছে ওই বিন্দুর জন্য বিভবের মান। তাহলে সংজ্ঞানুসারে আমরা বলতে পারি অতএব বিভব V সমান কৃত কাজ ডিভাইডেড বাই আধানের পরিমাণ। এখানে আধানের পরিমাণ এটাকে আমরা যেটাকে যদি বড় কিউ দেই আলাদা করার জন্য, আর যেটাকে আছে সেটাকে ছোট কিউ দিতে পারি, এবং এটার মান হচ্ছে পজিটিভ 1 কুলম চার্জ। কাজে এখানে কিউ দ্বারা ভাগ করে দিলাম। তাহলে প্রতি একক আধানকে স্থানান্তর করতে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় ডব্লিউ, সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভবের মান। অর্থাৎ এখান থেকে দেখানো যাচ্ছে যে V সমান যদি ডব্লিউ বাই কিউ লিখি, তাহলে কিউ এর মান যখন 1 কুলম তখন কাজের যে মান হবে সেটাই হচ্ছে ওই বিন্দুর জন্য বিভবের মান। প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে কাজটা একই বল দ্বারা অর্থাৎ ধ্রুব বল দ্বারা সংঘটিত হচ্ছে না, বরঞ্চ বিন্দু থেকে বিন্দুতে স্থানান্তরে বলের মান পরিবর্তন হয়। অর্থাৎ এটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের হিসাবটা এখানে করতে হবে ডব্লিউ। এই বিষয়ে একটু পরে আসছি। এখন আমরা এর একক নিয়ে একটু বলে নিই। একক হচ্ছে জুল, কাজের একক হচ্ছে জুল, আর চার্জের একক হচ্ছে কুলম। কাজে বিভবের একক আমরা ভোল্ট বলি, তাহলে সেটা আমরা পাবো 1 জুল ডিভাইডেড বাই 1 কুলম। 1 জুল পার কুলম। জুল কাজের একক, চার্জের একক কুলম, 1 জুল পার কুলম। এইটাকে একত্রিত হয়ে একটি নতুন একক নামকরণ করা হচ্ছে বৈজ্ঞানিক ভোল্টের নাম অনুসারে, সেটাকে বলা হচ্ছে 1 ভোল্ট। দেয়ারফর 1 ভোল্ট সমান দাঁড়াচ্ছে 1 জুল পার কুলম। এটি একটি লব্ধ একক, যেটাকে ভাঙলে আমরা জুল পার কুলম পাচ্ছি। তাহলে কোনো বিন্দুর বিভব, সাপোজ এই পি বিন্দুর বিভব যদি এখন আমরা বলি যে এই পি বিন্দুর বিভব ভিপি, সামহাউ ভিপি সমান হচ্ছে 50 ভোল্ট। এর অর্থ তাহলে কি হবে? এর অর্থ দাঁড়াবে এটা যদি 50 হয় তাহলে এখানে 50 জুল পার কুলম, অর্থাৎ অসীম থেকে একটি এরকম একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে আনতে 50 জুল কাজ সম্পন্ন করতে হয়। 50 জুল কাজ সম্পন্ন করতে হয়। এটি ছিল বিভবের এককের তাৎপর্য। এখন যদি আমরা এই যে বিন্দুটা নিলাম পি, এর পরিবর্তে যদি এর কাছাকাছি একটা বিন্দু নেই, সাপোজ এটার নাম দিলাম হচ্ছে এম, তাহলে এই পি এবং এম এই দুটোর মধ্যে কোনটিতে কাজের পরিমাণ বেশি হবে? মানে অসীম থেকে যদি একটি একক ধনাত্মক আধানকে আনতে চাই তাহলে কোনটিতে কাজের পরিমাণ বেশি হবে? বোঝাই যাচ্ছে যে দূরত্ব এখানে অসীম থেকে পি বিন্দুর দূরত্ব কম, কাজ যতটুকু হবে। অসীম থেকে এম বিন্দুতে আনতে দূরত্বের পরিমাণ তার থেকে যেহেতু বেশি, কাজের পরিমাণ বেশি হবে। দেখো এখানে যে কাজের রাশিমালা আমরা পাবো সেখানে আমরা লিখতে পারি যে ভি, যদি এটাকে ডব্লিউ পি বলি, পি বিন্দুতে আনতে কাজ, আর এখানে যদি আনতে কাজ হয় ডব্লিউ এম, তাহলে এখানকার বিভব ভি এম যেটা হবে সেটা মাস্ট বি গ্রেটার দেন ভিপি। তাহলে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্যকে আমরা কিভাবে লিখতে পারি? অতএব বিভব পার্থক্য কোন দুই বিন্দুর মধ্যে? এই দুই বিন্দুর মধ্যে ডেল্টা ভি বলতে পারি। ডেল্টা ভি এখানে বোঝা যাচ্ছে বড় বিভব কোনটা হবে? বড় বিভব হবে ভিএম মাইনাস ভিপি, ভিএম মাইনাস ভিপি। এখন এই যে দুটো বিভবের পার্থক্য সেটা অ্যাকচুয়ালি কতটুকু কাজ সেটা অসীম থেকে আনতে, আমি যদি কথার কথা বলি যে অসীম থেকে পি বিন্দুতে আনতে কৃত কাজ হচ্ছিল আমাদের 100 জুল, সাপোজ বলে দিলাম 100 জুল, তার মানে এখানকার বিভব হচ্ছে 100 ভোল্ট, যেমনটা এর আগে বললাম 50 ভোল্ট। আচ্ছা, আগে যেহেতু 50 ভোল্ট বলেছি তাহলে এটাকে 50ই ধরে নিই, তাহলে
আগেরটার সাথে আমরা মিলাতে পারবো। এখানে ভিপি বলেছি 50 ভোল্ট, তার মানে অসীম থেকে এখানে আনতে আমরা ধরে নিচ্ছি 50 জুল পরিমাণ কাজ করতে হয়। আর ওই একই আধান, ধনাত্মক আধানকে অসীম থেকে পি বিন্দুতে না এনে যদি এম বিন্দুতে আনি, তাহলে ধরে নিই সেখানে কাজ করতে হয় 60 জুল। এই ডব্লিউ এম সমান 60 জুল। কাজের পরিমাণ বেশি কেন হলো? কারণ দূরত্ব বেড়েছে তাই। দূরত্ব বেলা আমরা জানি যে কাজ হচ্ছে বল ইন্টু সরণ, কাজেই সরণ বেড়েছে, দূরত্ব বেড়েছে, এখানে কাজের পরিমাণ বেড়ে যাবে। কতটুকু বাড়লো? 50 জুল, আর এখানে 60, 10 জুল, 10 জুল বাড়লো। কাজে এই দুই বিন্দুর বিভব, একটা হবে 60 জুল আর একটা হবে 50 জুল, এবং বিভব হবে এটার ক্ষেত্রে 60 ভোল্ট, এটার ক্ষেত্রে হবে 50 ভোল্ট। তাহলে চিত্র থেকে যদি আমরা এখানে উদাহরণটা নেই, তাহলে এটা দাঁড়াবে 60 ভোল্ট মাইনাস 50 ভোল্ট, যেটা কিনা অ্যাকচুয়ালি 10 ভোল্ট। তাহলে আমরা অসীম থেকে চার্জটা না এনে যদি আমরা পি বিন্দুতেই চার্জটাকে নিয়ে এখান থেকে এইখানে নিয়ে আসি, তাহলে দেখা যাবে সেখানে আমাকে 10 জুল কাজ করতে হচ্ছে। তার মানে এইখানে কাজের হিসাবে সেটা হবে 10 জুল পার কুলম। এখানে অবশ্যই সেটা হতে হবে 1 কুলম আধানকে স্থানান্তর করতে। কাজে অসীম থেকে না এনে আমরা যদি বিভব পার্থক্য বুঝতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুতে 1 কুলম ধনাত্মক আধানকে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ হয়, সেটাকে বলা হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। যে পরিমাণ কাজ হয় এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতে, কতটুকু আধানকে আনতে? 1 কুলম আধানকে আনতে। আর এখানে 10 আমরা লিখতে পারি জুল পরিমাণ কাজ প্রতি 1 কুলম আধানকে আনতে। কাজে জুল পার কুলম, এটাই হচ্ছে বিভব ভি এর মান। তাহলে এখানে আমরা বলতে পারি যে কৃত কাজ সেটা অ্যাকচুয়ালি ডব্লিউ। এই ডব্লিউর মানটা তখন দাঁড়াবে, যদি আমরা 1 কুলম আধান নিয়ে কাজ করি তাহলে এত। আর যদি কুলমটাকে রেখে দিই, 1 কুলম যদি না হয়, বাই ডেফিনেশন 1 কুলম নিচ্ছি, কিন্তু 1 কুলমের চাইতে কম বেশি হতে পারে কিনা? পারে, অবশ্যই পারে। ভি সমান ডব্লিউ বাই কিউ, এর আগের রাশিমালাটা আমরা পেলাম। এখানে বাই ডেফিনেশন কিউ এর মানে আমরা 1 বলেছি, কিন্তু যদি দুই কুলম চার্জ হয়, এখানে 2 কুলম চার্জ হলে কাজের পরিমাণও দ্বিগুণ হয়ে যাবে। কাজে রেশিও একই থাকবে, অনুপাত একই থাকবে। কাজে 2 কুলম হতে পারে, হাফ কুলম হতে পারে, 0.1 কুলম হতে পারে। যতটুকু আধান নিব সেই অনুযায়ী কাজের পরিমাণটা সমানুপাতিক হারে চেঞ্জ হয়ে যাবে, ওই জন্য অনুপাত সেম থাকবে। কাজে এখানে আমরা কিউ রাশিমালাটা রাখবো, তাহলে ডেল্টা ভি সমান আমরা ডব্লিউ বাই কিউ লিখতে পারি। তাহলে ফাইনালি আমরা দেখাতে পারছি এখানে যে এই ডেল্টা ভি সমান কি দাঁড়াচ্ছে? ডেল্টা ভি সমান দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি ভি, এখন যে কোনো একটা পয়েন্ট ধরে নিই, ভি এ মাইনাস ভিবি সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ। এটা হবে আমাদের বিভব পার্থক্যের রাশিমালা। তার সংজ্ঞায় বলবো বিভব পার্থক্য বলতে তাহলে কি বুঝলাম? যে 1 কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দু থেকে অপর বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। এখন উচ্চ বিভব বলতে আর নিম্ন বিভব বলতে কি বুঝি সেটা আমরা বুঝেই গেলাম। উচ্চ বিভব মানে যার বিভবের পরিমাণ বেশি, যেখানে বেশি কাজ করতে হয়েছে, যেমনটা আমাদের এখানে উদাহরণ ছিল 60 জুল। আর নিম্ন বিভব বলতে আমাদের এখানে ছিল 50 জুল, যেখানে কাজ কম করতে হয়েছে 50 ভোল্ট সেখান থেকে, আর 60 ভোল্ট। তাহলে দুটো চার্জিত বস্তু আমরা কল্পনা করি, একটা ধনাত্মক চার্জে চার্জিত আর একটা ঋণাত্মক চার্জে চার্জিত। এখন যদি এদেরকে কানেক্ট করে দেওয়া হয়, তাহলে কি হবে? এখানে ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু মানে এখানে ইলেকট্রনের আধিক্য বেশি, এখানে পজিটিভ চার্জে চার্জিত বস্তু মানে এখানে ইলেকট্রনের ঘাটতি। তাহলে যদি আমি সংযুক্ত করে দিই, তাহলে অবশ্যই ইলেকট্রন এখান থেকে এইখানে আসবে, কিন্তু ইলেকট্রন যেদিকে যায় তড়িৎ প্রবাহকে তার বিপরীত দিকে ধরা হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে ধনাত্মক আধানের গতির দিক। তাহলে যেটা দাঁড়াচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে উচ্চ বিভব ধনাত্মক চার্জে চার্জিত বস্তু থেকে ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু থেকে। এই কারণে অলওয়েজ আমরা উচ্চ বিভব বিবেচনা করব যেটা ধনাত্মক চার্জে চার্জিত। যদি দুটো বস্তুর একটা ধনাত্মক হয় এবং আরেকটা ঋণাত্মক হয়, তাহলে অবশ্যই ধনাত্মক চার্জে চার্জিত বস্তুটা উচ্চ বিভব হবে, এতে কোনো সন্দেহ নেই। আর এটা হচ্ছে নিম্ন বিভব। যেরকম ব্যাটারির আমরা দুটো প্রান্ত দেখি, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে ধনাত্মক প্রান্তটা অলওয়েজ উচ্চ বিভব থাকে আর নেগেটিভ প্রান্তটা নিম্ন বিভব থাকে। এই কারণে কারেন্ট পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল দিকে যায়। এখন প্রশ্ন হলো, যদি দুটোই ধনাত্মক আধানে বস্তু হয়, দুটোই ধনাত্মক আধানে আহিত যদি বস্তু হয়, তাহলে কি হবে? তাহলে আমরা এখানে দেখছি এটাও ধনাত্মক আধানের বস্তু, এটাও ধনাত্মক আধানে আহিত বস্তু। এখানে আধানের পরিমাণ একটাতে একটু কম আছে আর এটাতে বেশি আছে।
এখন তাহলে কি বলবো, কোনটা বেশি আধান, কোনটার বিভব বেশি, এটা এই নাম দিলাম, এটা বি, এ বস্তু বি বস্তু। তাহলে মনে হতে পারে, অনেকে মনে করতে পারে যে এখানে আধানের পরিমাণ যেহেতু বেশি, ধনাত্মক আধান, আর এটাই বোধহয় উচ্চ বিভব হবে। না, এটা বলা যাচ্ছে না। যেমনটা আমরা পানির পরিমাণ বেশি হলে বলতে পারি না যে পানি কোন দিকে যাবে, যেমনটা আমরা বলতে পারি না যে তাপের পরিমাণ বেশি হলেই তাপ উচ্চ তাপের বস্তু থেকে নিম্ন তাপের বস্তুতে যাবে, ঠিক একইভাবে বলতে পারি না যে বেশি আধান আছে এরকম ধনাত্মক চার্জে চার্জিত বস্তু থেকে কম আধান আছে ধনাত্মক চার্জে চার্জিত বস্তুর দিকে যাবে, এটা বলা যাবে না। এটা নির্ভর করছে তাদের বিভবের উপর। যদিও এখানে বিভব চার্জের পরিমাণ বেশি, তারপরেও তার বিভব কম হতে পারে। কাজে এখানে বলা যাবে না, এখানে যেটা উচ্চ বিভব বলবো এটা আমাকে মেজারমেন্ট করতে হবে অথবা টেস্ট করে দেখতে হবে, যেটা উচ্চ বিভব সেইখান থেকে নিম্ন বিভবের দিকে যাবে। কাজে এখানে আধানের পরিমাণের উপরে নির্ভর করছে না। যদি এটার বিভব VA হয় আর যদি বিভব VB হয় আর সংযুক্ত করলে যদি কারেন্ট এই দিকে যায়, তাহলে অবশ্যই এটা কি ছিল, এটা হচ্ছে তখন উচ্চ বিভব, এটা নিম্ন, যদিও এটার আধানের পরিমাণ কম হতে পারে। এটা বলছি দুটোই ধনাত্মক আধানের ক্ষেত্রে। যদি একটা ধনাত্মক একটা ঋণাত্মক হয়, নিঃসন্দেহে উচ্চ বিভব হবে ধনাত্মক চার্জে চার্জিত বস্তু। হ্যাঁ, তবে এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা কি একটু বলে নিই। অনেক সময় এরকম প্রবলেম এসএসসির অনেক সময় বোর্ডে এসেছে, তোমরা এর আগে হয়তো এসএসসি টেস্ট পেপার সলভ করার সময় পেয়েছো, যে দুটো আইডেন্টিক্যাল অবজেক্ট, আইডেন্টিক্যাল মানে কি, একই রকম আয়তন, উপাদান, ভর সব কিছু যদি সেম হয়, দুটো বস্তুর আইডেন্টিক্যাল বস্তু, তখন যেটার চার্জের পরিমাণ বেশি সেটা অবশ্যই তখন উচ্চ বিভব হবে। তাহলে এ আর বি বস্তু যদি সদৃশ হয়, সদৃশ হলে তাহলে এটা হবে তখন উচ্চ বিভব, যার চার্জের পরিমাণ বেশি সেটা হবে তখন উচ্চ বিভব, আর এটা হবে নিম্ন বিভব। আর যদি দুটোই নেগেটিভ চার্জে চার্জিত হয়, তাহলে যেটাতে কম নেগেটিভ চার্জ আছে সেইটার বিভব বেশি হবে, যেটাতে বেশি নেগেটিভ চার্জ আছে সেটার বিভব কম হবে। যে কটা জিনিস আমরা একটু মনে রাখবো, যে যাতে করে এরকম কোনো প্রবলেমের সাথে সম্পর্কযুক্ত হলে এই তার লাগিয়ে দিলে কে কোথায় যাবে সেটা যেন বের করতে পারি। আগে আমাদের মাথায় রাখতে হবে কোনটার বিভব বেশি, আগে বের করা যায় কিনা গাণিতিক সূত্র দিয়ে। যদি বের করা যায় তাহলে সেইটার আগে বের করে নিব, বিভব বের করে নিব, নিয়ে তারপরে হিসাব করবো যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যাবে। যদি সেরকম কিছু দেওয়া না থাকে তাহলে এরকম লজিক ধরে আমাদের করতে হবে। যেরকম এটা যদি থাকে যে আইডেন্টিক্যাল অবজেক্ট, বেশি চার্জ, তাহলে এটা অবশ্যই উচ্চ বিভব, এবং যুক্ত করলে কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। আবার যুক্ত করে দিলে অ্যাকচুয়ালি কি হয়, এখানে চার্জ সুষমভাবে বণ্টিত হয়। অর্থাৎ এখানে যদি চার্জ থাকে QA এবং এখানে যদি চার্জ থাকে QB, তাহলে সংযুক্ত করে দেওয়ার পরে উচ্চ বিভব থেকে তো নিম্ন বিভবের দিকে চার্জ গেলই, যাওয়ার পরে কি হবে, যাওয়ার পরে দুটো বস্তুতে চার্জ সমান ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ যদি QA এখানে প্রত্যেকটা তখন চার্জের মান যদি Q ধরে নিই, তখন সেটা হবে QA প্লাস QB/2, দুটো বস্তু বলে। এরকম তিনটা বস্তু যদি আইডেন্টিক্যাল হয়, তিনটাকে যদি সংযুক্ত করা হয়, তাহলে চার্জ আবার সমান 3 ভাগে ভাগ হয়ে যাবে তাদেরকে সংযুক্ত করার পরে। এই টাইপের কোশ্চেন মাঝে মধ্যে আসে, সংযুক্ত করার পরে তাদের কি অবস্থা, আগে কি অবস্থা ছিল, বা সংযুক্ত করার পরে এদের বলের কি হলো, আর আগে তাদের মধ্যবর্তী বলের কি ছিল সংযুক্ত করার আগে। তাহলে এখানে চার্জের পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে তো QA এবং QB, QA বড় ছিল, QB ছোট ছিল, বলের মান যা আসবে, এখন যদি আমরা সংযুক্ত করে দেই তাহলে চার্জের পরিমাণটা ডিফারেন্ট হয়ে যাবে, সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। যদি এটা 60 কুলম হয়, এটা যদি 40 কুলম হয়, তাহলে আগে একরকম হিসাব ছিল, এখন সংযুক্ত করে দিলে উভয়ে কত হবে, 60 40 100 সমান ভাগে ভাগ, অর্থাৎ এটাও 50 ওটাও 50 হয়ে যাবে। তখন বলের ক্যালকুলেশন আলাদা আসবে বা তড়িৎ প্রাবল্যের ক্যালকুলেশনও আলাদা আসবে। এই গেল বিভবের বিষয় আলোচনা। এখন আমরা দেখব ওই যে কাজের কথা বললাম, কাজটা যে ধ্রুব বল দ্বারা হচ্ছে না বিভবের ক্ষেত্রে, তাহলে সেই কাজের হিসাবটা আমরা কিভাবে করব। তাহলে আমরা এখানে আবারও একটা কি করি, আবারও একটা ধনাত্মক আধান বিবেচনা করি, এবং এইখানে আবারও সেই পি বিন্দু বিবেচনা করি। পি বিন্দুতে আমরা বিভব বের করতে চাই, তাহলে অসীম থেকে আমরা ধনাত্মক আধানকে নিয়ে আসছি, একক ধনাত্মক আধান +1 কুলম আধানকে নিয়ে আসছি। এখন এই পজিটিভ আধান কি করবে, বিকর্ষণ করবে। ধরে নিই সেই বিকর্ষণ বলের মান F,
কিন্তু আমি একে নিয়ে আসছি, আমি তাহলে এই বলের বিরুদ্ধে কাজ করছি। আর মনে রাখতে হবে যে যে কোনো বিভব শক্তি যখন হিসাব করি তখন সেই বিভব শক্তির জন্য যে কাজের হিসাব হয় সেটা অলওয়েজ কোনো না কোনো বলের বিপরীতে কাজ করতে হয়। তাহলে এখানে ধরে নিই এদিকে কাছে আনার ক্ষেত্রে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব আমরা ডি আর ধরি, ডিফারেন্সিয়াল এলিমেন্ট, সরণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে এমন ক্ষুদ্র যে এখানে এটা আনতে বলের তেমন কোনো মানের হেরফের হয় না, একেবারেই ক্ষুদ্র দূরত্ব যেখানে বলের পরিবর্তন হয় না বলেই বিবেচনা করা যায়। সেক্ষেত্রে যদি কৃত কাজ এটার জন্য কৃত কাজ যদি ডিডব্লিউ হয় তাহলে আমরা এখানে বলতে পারি ডিডব্লিউ সমান কি দাঁড়াচ্ছে, বল ইন্টু সরণ, কাজের মান হচ্ছে বল ইন্টু সরণ এফ ডি আর। কজ কত হবে, তাহলে এফ আর ডি আর এর মধ্যবর্তী কোণ কত এখানে 180 ডিগ্রি। তাহলে অসীম থেকে এখানে একটা কি কাজ করতে হবে, তাহলে মোট কাজ অতএব ডাব্লিউ সমান দাঁড়াবে ইন্টিগ্রাল অফ ডি ডাব্লিউ ফ্রম ইনফিনিটি টু আর। ইন্টিগ্রেশনে চলে গেলাম, ক্যালকুলাস, অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের অন্য কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সেটাকে আমরা তখন ইন্টিগ্রেট করব, যেহেতু এখানে ধ্রুব বল দ্বারা কাজ হচ্ছে না। যদি বলটা ধ্রুব থাকতো তাহলে এই সমীকরণ দিয়ে হয়ে যেত, কিন্তু বলের মান চেঞ্জ হচ্ছে বিন্দু সাপেক্ষে, জন্য এখানে আমাদের ডিফারেন্সিয়াল এলিমেন্ট এনে তারপর ইন্টিগ্রেশন করতে হচ্ছে। তাহলে এখানে যদি ডিডব্লিউর মানটা বসিয়ে দেই তাহলে ফ্রম ইনফিনিটি টু আর এফ ডি আর কজ 180 মানে -1। তাহলে এফ এর মান বসাই, এফ হচ্ছে কুলম্ব বল, কুলম্ব বলের মান তাহলে এখানে কত হবে 1/4 পাই এপসিলন নট, শূন্য মাধ্যম বিবেচনা করে, শূন্য মাধ্যমের জন্য আমরা এখানে এপসিলন নট নিচ্ছি। এখানকার আধানের নাম দিচ্ছি আমরা কিউ, আর এখানকার মান দিচ্ছি 1 কুলম্ব, এটা বলে দিয়েছি, এটা সরাসরি 1ই ধরবো এখানে। তাহলে এখানে কিউ ইন্টু 1 কুলম্ব, এখানে 1ই লিখলাম, ডিভাইডেড বাই এই বিন্দুটার দূরত্ব কত, পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর বিবেচনা করলাম। তাহলে এখানকার বলের মান হচ্ছে আমাদের দূরত্ব আর সাপেক্ষে বেরোচ্ছে ইন্টু ডিআর, তাহলে ফ্রম ইনফিনিটি টু আর ইন্টু ডিআর। তাহলে পরবর্তী ক্ষেত্রে আমাদের এই রাশিমালাটা দাঁড়াচ্ছে, এখান থেকে ধ্রুবকগুলো বাইরে চলে আসবে, কিউ ধ্রুবক 1/4 পাই এপসিলন নট ধ্রুবক, এগুলো বাইরে চলে আসবে। ও সরি, এখানে আমি স্কোয়ার লিখতে ভুলে গিয়েছি, কুলম্বের সূত্রে স্কোয়ার থাকবে অবশ্যই, আর এই মাইনাসটা সামনে, কাজে মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন নট ইন্টিগ্রেশনের মধ্যে ফ্রম ইনফিনিটি টু আর, সেখানে দাঁড়াচ্ছে আর টু দি পাওয়ার -2 dr। তাহলে আর টু দি পাওয়ার -2 ভাঙালে কি হবে, আর টু দি পাওয়ার একবারে ভেঙে দেখাই তোমাদের -2 + 1, যদিও তোমরা হয়তো এটা এতদিনে বুঝে ফেলেছো যেহেতু সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো। তাহলে লিমিট বসাই দিলে ইনফিনিটি টু আর লেখা যায়। তাহলে এখানে দেখো -2 + 1 কত হয়, -1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট, আর এখানে থাকছে আর টু দি পাওয়ার -1 অর্থাৎ 1/r, এর উপরে লিমিট বসবে ইনফিনিটি টু আর। তাহলে আমরা এটা কি লিখতে পারছি, অতএব W সমান আমরা এটা বেরোচ্ছিল, তাহলে Q ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট, এখানে একবার আর বসবে 1/r -1 বাই ইনফিনিটি which is nothing but 0, কাজে এখানে দাঁড়াচ্ছে আমাদের 1/r, সিম্পলি 1/r -0 লিখলাম। তাহলে আমরা ফাইনালি লিখতে পারছি এটাকে যে 1/4 পাই এপসিলন নট Q বাই r, এটা দাঁড়াচ্ছে মোট কাজের রাশিমালা, আর এটাই হচ্ছে এই বিন্দুর বিভব, এটাই হচ্ছে বিন্দুর বিভব, অর্থাৎ সুতরাং বিভব v সমান দাঁড়াচ্ছে 1/4 পাই এপসিলন নট q বাই r। এটা বিভবের আরেকটা রাশিমালা দূরত্ব সাপেক্ষে, এর আগেরটা ছিল চার্জ সাপেক্ষে w বাই q, আর এটা হচ্ছে দূরত্ব সাপেক্ষে। তাহলে এটা আমরা একটা রাশিমালা পেলাম, বিভবের রাশিমালা। এখন যদি আমরা একটু খেয়াল করি যে এই রাশিমালায় তড়িৎ তীব্রতার যে রাশিমালা তার অনেকটাই কাছাকাছি, শুধুমাত্র এখানে একটা স্কোয়ার দিয়ে দিলেই কি হবে, এটা তড়িৎ তীব্রতা হয়ে যাবে। আর এখান থেকেই আমরা তড়িৎ তীব্রতার সাথে সম্পর্কটা
এগিয়ে যায়। তাহলে ভি সমান এটা লেখা গেলই। আর আবার এই সম্পর্কটাকে টেনে নিচ্ছি 1/4 পাই এপসিলন নট, নিচে একটা আর স্কোয়ার দরকার, কাজে আমি এখানে উপরে কিউ লিখে নিচে আর স্কোয়ার লিখে ফেললাম ইন্টু আর, এইভাবে রাখলাম। তাহলে পুরোটা কি দাঁড়াচ্ছে? পুরোটা দাঁড়াচ্ছে ই, অর্থাৎ ভি সমান ই আর, আর ই সমান দাঁড়াচ্ছে ভি বাই আর। এইটা হচ্ছে তড়িৎ বিভবের সাথে তড়িৎ প্রাবল্যের রাশিমালা সম্পর্ক। সম্পর্ক দাঁড়াচ্ছে তড়িৎ বিভবের সাথে তড়িৎ প্রাবল্যের সম্পর্ক, ই সমান ভি বাই আর। কারণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিভব পার্থক্যের জন্য বিষয়টাকে আমরা কিভাবে নিতে পারবো? অর্থাৎ ডিআর দূরত্বের জন্য বিভবের পরিবর্তন ডিভি হলে ই সমান লেখা যাচ্ছে মাইনাস ডিভি ডি আর। আমরা বলতে পারো মাইনাস আবার আসলো কোত্থেকে? হ্যাঁ, মাইনাসটা এখানে বিবেচনা সাপেক্ষে হয়েছে। কিভাবে বিবেচনা সাপেক্ষে? অর্থাৎ আমরা দেখছি যে অসীম থেকে যখন চার্জ আনছি তখন এরকম ধনাত্মক চার্জের অসীম থেকে কোনো বিন্দুতে আনলাম, যত কাছাকাছি আনছি বিভবের পরিমাণ তত বাড়ছে, যত কাছাকাছি আনছি বিভবের পরিমাণ বাড়ছে। এখন এইখানে আমি একটা বিভব চার্জ নিয়ে আসলাম অসীম থেকে, এখানকার বিভব হলো ভি এ, সাপোজ এটা যদি এ বিন্দু হয়। আবারও আমরা যদি এর আগের ঠিক রাশিমালাটা, অর্থাৎ এর আগের যে রাশিমালা ছিল ভি সমান 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর, তাহলে দেখা যাচ্ছে এখানে ভি হচ্ছে আর এর ব্যস্তানুপাতিক, সরাসরি মানে দূরত্বের ব্যস্তানুপাতিক, এবং সেই দূরত্বটা হচ্ছে এখান থেকে। যত কাছাকাছি আনবো বিভবের মান তত বাড়বে। তীব্রতাও তাই, তীব্রতা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, কিন্তু তীব্রতার দিক আছে। এখানে উল্লেখ্য যে বিভব ভি হচ্ছে স্কেলার, এর কোনো দিক নেই, তীব্রতার দিক আছে। তীব্রতার দিক কোন দিকে হবে? তাহলে ধনাত্মক আধানকে যে আনছি তাকে বিকর্ষণ করবে, তাহলে বিকর্ষণ যেদিকে করবে সেদিকেই হবে তড়িৎ তীব্রতার দিক, তীব্রতার ভেক্টর রাশি। মানে তীব্রতার দিক অ্যাকচুয়ালি বিভব এদিকে কমার সাথে সাথে, অর্থাৎ নেগেটিভলি কমার সাথে সাথে তীব্রতার দিক ওদিকে বাড়ছে, বিপরীত দিকে আছে। এই কারণে একটা হ্রাসের সাথে সাথে যেহেতু আরেকটা বৃদ্ধি পায়, এই কারণে আমরা এখানে নেগেটিভ চিহ্ন নিয়ে আসছি। আর এখান থেকে আরেকটা জিনিস একটু বলে রাখি যে এই সূত্র থেকে দেখা যাচ্ছে যে কোনো একটি আধান থেকে, যেমন এই আধান থেকে, কিউ আধান থেকে আর দূরত্বের বিভবের রাশিমালা, কাজে এখানকার দূরত্বটা কত ধরে নিচ্ছি আর। এখন যদি এরকম আর দূরত্ব আরেকটা নেই, আর দূরত্ব এদিকে একটা নেই, তাহলে কি হবে? তাহলে সব বিন্দুতেই, সব বিন্দু কিন্তু এ বিন্দু না, এটা এ, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, কিন্তু দূরত্ব সবগুলো সেম। আর এটা যেহেতু স্কেলার রাশি, কাজে দূরত্ব দিকের উপর নির্ভর করছে না, এই কারণে এই বিন্দুর বিভব ভি এ, এই বিন্দুর বিভব ভিবি, এই বিন্দুর বিভব ভিসি হলেও যেহেতু তাদের দূরত্বগুলো সেম, এই কারণে এই সূত্রে বসালে বিভবের মানও সেম আসবে। কাজে চিত্রে আমরা এখান থেকে বলতে পারি ভি এ সমান ভিবি সমান ভিসি ইত্যাদি, যদি দূরত্ব সেম হয়। এখন দূরত্ব সেম রেখে এদেরকে যদি আমরা এরকম পরিধির মতো করে যোগ করে দিই, তাহলে এখানে একটা আমরা তল কল্পনা করতে পারি, যে তলের প্রত্যেকটা বিন্দুতেই এই দূরত্বটা সেম থাকবে, আর এই কারণে প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান একই থাকবে। আর বিভবের মান যদি এক থাকে, তাহলে এর আগে যেটা আমরা শিখলাম ডেল্টা ভি সমান ভি এ মাইনাস ভিবি, এখান থেকে যদি এই বিভব পার্থক্য, তাহলে কত হয়ে যাবে? মানে ভি এ এবং ভিবি যদি একই হয়, তাহলে বিভব পার্থক্য কত? 0। তাহলে 0 হলে অ্যাকচুয়ালি এখান থেকে এখানে একটা আধানকে স্থানান্তর করতে কোনো কাজই করতে হবে না। তাহলে তখন এই যে তল আমরা কল্পনা করলাম, নির্দিষ্ট আর দূরত্বের একটা গোলক আমরা চিন্তা করতে পারি, গোলকীয় তল, সেটাকে তখন বলবো আমরা সমবিভব তল। সমবিভব তল। তাহলে সমবিভব তলের এখন ডেফিনেশনটা কি দেবো, কিভাবে ডিফাইন করব সমবিভব তলকে? এখান থেকে করা যায় খুব সহজে। যে সমবিভব তলের একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুতে যদি আমরা কিছু আধানকে স্থানান্তর করি, তবে কাজের পরিমাণ কত হবে? 0। অর্থাৎ এটা ছিল W/Q। তাহলে এটা যদি টোটালটা 0 হয়, তাহলে কাজের মানও কত হবে?
0 হবে। কারণ সমবিভব তল হচ্ছে সেই তল যে তলের এক বিন্দু থেকে অপর বিন্দুতে একটি একক ধনাত্মক আধান হতে পারে বা যে কোনো আধান হতে পারে, তাকে স্থানান্তর করলে কোনো কাজই করতে হয় না, কাজ ছাড়া স্থানান্তর করা যায় যে তলের মধ্যে, সেটাকে বলা হচ্ছে সমবিভব তল। তাহলে সমবিভব তল সম্পর্কে আমরা ধারণা পেলাম। সমবিভব তলের সবগুলো দূরত্ব সেম থাকবে, একটা গোলাকার চার্জের পৃষ্ঠের মধ্যেও সব বিন্দুতে কি থাকে, বিভবের পরিমাণ একই থাকে। লাস্ট যে কথাটা এখন বলতে চাচ্ছি বিভব নিয়ে, সেটা হচ্ছে, আচ্ছা এখানে শেষ করেছিলাম, এখান থেকে একটু বলে নিই। এরপরে এই রাশিমালাটাকে আমরা এটাও দেখাতে পারি যে দেখানো যায় যে এই তড়িৎ তীব্রতা ভেক্টর দৃষ্টিকোণ থেকে ডাইভারজেন্স অফ ভি। ডাইভারজেন্স কি সেটা তোমরা ফার্স্ট ইয়ারে ভেক্টর অধ্যায় পড়েছো, কাজে এখানে ডিটেলস এটা নিয়ে আলোচনা করার সুযোগও নেই, সময়ও নেই। এই কারণে জাস্ট বলে রাখলাম ডাইভারজেন্স যদি একটু বুঝতে না পারো একটু দেখে নিবা চ্যাপ্টারটা, তারপরে কারো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে লিখবা, আমি সেক্ষেত্রে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপাতত এখানে আমাদের সেই সুযোগটা থাকবে না। তাহলে এই সূত্রটা প্রযোজ্য ক্ষেত্রে, ই সমান মাইনাস ডাইভারজেন্স অফ ভি, বা বিভবের ডাইভারজেন্সের মানে হচ্ছে তড়িৎ তীব্রতা। এটা ছিল একটুখানি বলে রাখি, এটা হচ্ছে স্কেলার। আজ এটা যদি স্কেলার ফিল্ড হয়, বিভব অ্যাকচুয়ালি স্কেলার ফিল্ড কি এটা নিয়ে আর বলতে চাচ্ছি না, ফিল্ড ওখানে ভেক্টর চ্যাপ্টারে আলোচনা আছে। যেমন স্কেলার ফিল্ডকে ডাইভারজেন্স করলে কি হয়, ভেক্টর ফিল্ড হয়, সেটাই ভেক্টর ফিল্ড হচ্ছে আমাদের তড়িৎ তীব্রতার ভেক্টর ফিল্ড। আচ্ছা, এখন যদি একাধিক আধানের জন্য কোনো বিন্দুতে আমরা বিভবের মান বের করতে চাই, তাহলে সেটা কিভাবে করতে পারি একটা ধারণা দিয়ে আজকের ক্লাস শেষ করে দিব। ধরে নাও এখানে অনেকগুলো আধান আছে, একটা হচ্ছে Q1 পজিটিভ হতে পারে, এখানে একটা হতে পারে নেগেটিভ আধান Q2, আর একটা আধান হতে পারে পজিটিভ Q3। আমরা এখানে একটা যে কোনো আরবিট্রারি একটা পয়েন্ট নিচ্ছি, যেখানে আমরা এই তিনটার জন্য সম্মিলিত বিভব V বের করতে চাই। আর যে আমাকে জানতে হবে যে তিনটা আধান থেকে ওই বিন্দুর দূরত্ব কত। এটা সাপোজ দূরত্ব R1, এটা R2, এটা R3। উদ্দীপকে সরাসরি দেওয়া থাকবে, অথবা এমন কোনো উপায় থাকবে ত্রিভুজ চতুর্ভুজ, যেখান থেকে আমরা নির্দিষ্ট জ্যামিতিক সূত্র ব্যবহার করে দূরত্বের মান বের করে নিতে পারবো। তাহলে এখানে যেহেতু বিভব হচ্ছে স্কেলার, কাজেই প্রথম আধানের জন্য এখানকার বিভবের মান একটা হবে, দ্বিতীয় আধানের জন্য এখানকার বিভবের মান আরেকটা হবে, সাপোজ এটা V2, এখানকার জন্য বিভবের মান হবে V3। তাহলে টোটাল আধানের জন্য সবগুলোর জন্য যদি মোট বিভব V হয়, তাহলে মোট বিভব V সমান লিখতে পারি V1 প্লাস V2 প্লাস V3। এই ক্ষেত্রে তিনটা, আর যদি আরো থাকে সেজন্য আমি ডট ডট দিয়ে রাখলাম, সূত্রের মতো আমরা এটা মনে রাখবো। স্কেলার যোগ, স্কেলার যোগ করলে আমরা এখানে কি লিখতে পারি, প্রত্যেকটাই কিন্তু কি হবে 1/4πε0 শূন্য মাধ্যম সাপেক্ষে, শূন্য মাধ্যম না হলে এপসিলন নিব। আচ্ছা, তাহলে প্রত্যেকটাতে 1/4πε0 থাকবে, V1 এর সাথে থাকবে, V2 এর সাথে থাকবে, V3 এর সাথে থাকবে। এখন কমন নিয়ে বের করে নিলাম, তার উপরে কি থাকবে, উপরে রাশিমালা থাকবে আমাদের এখানে Q/R1 প্লাস Q1/R1 প্লাস Q2/R2 প্লাস Q3/R3। এই হবে আমাদের টোটাল বিভবের রাশিমালা, অর্থাৎ আধানের মানগুলো বসালে এবং দূরত্বের মানগুলো বসালে আমরা টোটাল বিভব এখান থেকে পেয়ে যাব। তো এই ছিল আজকের লেকচার 6 স্থির তড়িতের উপরে। আগামী লেকচারে আমরা দেখব যে এই বিভব এবং প্রাবল্যের মধ্যে আরও কী সব সম্পর্ক রয়েছে, একটি নির্দিষ্ট গোলাকার পৃষ্ঠে বা গোলাকার বস্তুর জন্য বিভব এবং প্রাবল্য কীভাবে হিসাব করতে হয়, এবং চেষ্টা করব আগামী ক্লাসে তড়িৎ দ্বিপল নিয়ে কিছু আলোচনা করার জন্য। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, ধন্যবাদ।